নাও আমাদের টপিকস হচ্ছে বাষ্পায়ন। সর্বপ্রথম বাষ্পায়ন বলতে আমরা কি বুঝি? আমি যদি এখানে একটা পাত্র নিই, একটা প্লেট নিই, গ্লাস নিই, যে কোনো কিছু একটা নিলাম, নিয়ে এখানে আমি কিছু পরিমাণ পানি রাখলাম, হালকা পরিমাণে আমি পানি রাখলাম। তো পানি রেখে আমি যদি এটাকে রেখে দিই প্রায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, একটা সময় পর্যন্ত আমি যখন রেখে দিব, কিছুক্ষণ পর এসে দেখবো যে এই পানিগুলো শুকিয়ে গেছে, পানিগুলো নাই, প্লেটটা একদম শুকিয়ে গেছে এর মতো। তাহলে এখানে পানিগুলো গেল কোথায়? পানিগুলো কোথায় গেল? পানিগুলো বাষ্পায়িত হয়েছে। আমাদের পরিবেশের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে যেই তাপমাত্রা থাকে, যেমন আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো এই তাপমাত্রার প্রভাবে এখানে যে পানিগুলো ছিল সেগুলো বাষ্পায়িত হয়ে গেছে। এখন কথা হলো, বাষ্পায়িত মানে কি? কোনো পানি বাষ্পে পরিণত হওয়াকেই আমরা এটাকে বাষ্পায়ন বলি। তো বাষ্পায়নের জন্য যে তাপমাত্রা লাগে সেটা হচ্ছে যে আমাদের যে পরিবেশের তাপমাত্রা, এটা দিয়েও বাষ্পায়ন হয়। যেমন হচ্ছে যে নদীর পানি বাষ্পায়িত হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে আবার বৃষ্টি নামে, সমুদ্রের পানি এরকম মেঘে পরিণত হয়। তো বাষ্পায়ন প্রক্রিয়াটা আমাদের প্রতিদিনের একটা নর্মাল প্রসেস। ওকে, তো বাষ্পায়নের কিছু প্যারামিটার আছে, যে কী কী জিনিস হলে বাষ্পায়নটা বাড়ে আর কী কী জিনিস হলে বাষ্পায়নটা কমে। তো সেক্ষেত্রে এই যে এখানে যে আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই তরলের যেই সারফেসটা আছে, এই তরলের যে উপরিভাগের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত দ্রুত হবে, অর্থাৎ তত তাড়াতাড়ি হবে। আর যদি বাতাসের যে উষ্ণতাটা, আমাদের পরিবেশের যে উষ্ণতাটা, এটাও যত বেশি হবে বাষ্পায়নটা তত দ্রুত হবে। এর পরবর্তীতে বাতাস যদি শুষ্ক হবে, বাতাস যত বেশি শুষ্ক হবে তত পরিমাণে বাষ্পায়নটা আরও বেশি হবে। বাতাস শুষ্ক হওয়া মানে কি? বাতাস শুষ্ক হওয়া মানে হচ্ছে যে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকা মানে এখানে জলীয় বাষ্প আরও বেশি ধারণ করতে পারবে, তাই পানিগুলো সহজে বাষ্পায়িত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়ে যেতে পারে। তাই বাতাস যত শুষ্ক হবে তত বাষ্পায়নটা বেশি হবে। এবার তরলের প্রকৃতির উপরও কিন্তু বাষ্পায়নটা নির্ভর করে, আর বাতাসের চাপের উপরও নির্ভর করে। বাতাসটা যত বেশি চাপ প্রয়োগ করবে বাষ্পায়নের হারটা তত কমে যাবে। আর তরলের প্রকৃতি বলতে বোঝাচ্ছি আমরা জানি যে এক এক পদার্থকে উত্তপ্ত করতে এক এক পরিমাণের তাপ প্রয়োজন হয়। যেমন পানিকে উত্তপ্ত করতে এক পরিমাণ তাপ প্রয়োজন হতে পারে, তারপর হচ্ছে যে লোহাকে উত্তপ্ত করতে এক এক পরিমাণ তাপ প্রয়োজন হতে পারে। যেমন আমরা জানি লোহাকে আমরা যে পরিমাণ তাপ দিব খুব সহজে এটা উত্তপ্ত হয়ে যাবে, আর পানিকে যদি সেই পরিমাণে তাপ দিই তাহলে কিন্তু পানির উত্তপ্ত হতে আরও বেশি সময় লাগবে। তো এক এক পদার্থের উত্তপ্ত হওয়ার জন্য এক একটা তাপমাত্রার প্রয়োজন হয়। আচ্ছা, তো তরলের প্রকৃতি আমরা জানি তরল সব ধরনের একরকম না। যেমন পানি, তারপর হচ্ছে তেল, তারপর হচ্ছে যে এখানে দুধ, তো অনেক ধরনের তরল পদার্থ আছে। তো প্রত্যেকটা তরল পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে যে এটার বাষ্পায়নটা কত দ্রুত হবে। সো তাহলে আমরা বাষ্পায়নের নির্ভরশীলতা জেনে গেলাম যে কী কী হলে বাষ্পায়নটা বাড়বে, কী কী হলে বাষ্পায়নটা কমবে। ওকে, সো এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপমাত্রা। তাপ ধারণ ক্ষমতা আর হচ্ছে যে আপেক্ষিক তাপমাত্রা। এই দুইটা জিনিস আমরা বুঝতে হবে। তাপ ধারণ ক্ষমতাকে আমরা সি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ থার্মাল ক্যাপাসিটি, আর আপেক্ষিক তাপমাত্রাটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। ওকে, সো তাপ ধারণ ক্ষমতা আসলে জিনিসটা কি? একটা বস্তু, কোনো বস্তুকে আমরা যদি তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে চাই তাহলে তাকে যতটুকু তাপ দিতে হবে তাকেই তার তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকেই তার তাপ ধারণ ক্ষমতা বলে। আর আপেক্ষিক তাপমাত্রা জিনিসটা কি? সেটা হচ্ছে যে 1 কেজি ভরের
কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন। সো তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপমাত্রার মধ্যে দুইটার মধ্যে খুবই একটা নিবিড় সম্পর্ক আছে। তাপ ধারণ ক্ষমতা বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু, এই ধরে নিলাম এই একটা বস্তু, এটার তাপমাত্রা আমরা কি করব, 1 কেলভিন বৃদ্ধি করব। তো এই তাপমাত্রাটার 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের যতটুকু তাপ লাগবে এই তাপের পরিমাণটাকে আমরা বলবো তাপ ধারণ ক্ষমতা। আবার এখন একটা বস্তু আমরা নিলাম, সেটা 1 কেজি ভরের, আমরা ওটা নির্দিষ্ট করে বলে দিলাম যে 1 কেজি হবে ওটা। শুধুমাত্র এই 1 কেজি ভরের বস্তুর জন্য আমরা যদি বলি যে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলে ফেলব আপেক্ষিক তাপমাত্রা। এখন আপেক্ষিক তাপমাত্রা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা তাপ ধারণ ক্ষমতাটা বের করতে পারবো। কারণ আমরা জানি যে 1 কেজি ভরের যদি কোনো বস্তুর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করতে তাপের প্রয়োজন সেটা আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা যেই কোনো ভরের, অর্থাৎ যে কোনো বস্তু যে কোনো ভরের কতটুকু তাপ প্রয়োজন হবে সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা বের করা। আচ্ছা, তো আপেক্ষিক তাপমাত্রার ক্ষেত্রে ধরে নাও এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে যে m, এই বস্তুটার ভর হচ্ছে m, আর প্রাথমিক অবস্থায় এর তাপমাত্রা হচ্ছে T1। এখন আমরা কি করতে হবে, এই বস্তুটার তাপমাত্রা আমি 1 কেলভিন বৃদ্ধি করব। তো 1 কেলভিন যখন বৃদ্ধি করব তখন ধরে নিলাম 1 কেলভিন বৃদ্ধি করতে আমার তাপের প্রয়োজন হয়েছে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে। কিউ পরিমাণ তাপ যখন আমি এইখানে দিলাম, এই বস্তুটাতে দিলাম, এই যে কিউ পরিমাণ তাপটা আমি এই বস্তুটাতে প্রয়োগ করলাম, তখন এর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি হয়ে গেল, আর তখন এই বস্তুটা এই অবস্থা হবে। তখনও তার ভর কিন্তু m থাকবে, তখন তার তাপমাত্রাটা হয়ে যাবে T2, ভর কিন্তু সেম থাকবে, তাপমাত্রা T2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা হচ্ছে প্রথম অবস্থা আর এটা হচ্ছে যে দ্বিতীয় অবস্থা, যখন তাপমাত্রাটা বেড়ে গেল। তাহলে আপেক্ষিক তাপমাত্রার সূত্র আমরা S = আমরা পেতে পারি Q ডিভাইডেড বাই M ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রার সূত্র। অর্থাৎ Q হচ্ছে শোষিত তাপ বা প্রয়োজনীয় তাপের পরিমাণ, M হচ্ছে ভর, T2 মাইনাস T1। T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, T1 হচ্ছে পূর্ববর্তী তাপমাত্রা। অথবা আমরা এটাকে এটাও লিখতে পারি Q ডিভাইডেড M ইন্টু ডেল টি। ডেল টি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, আমাদের ম্যাথ করার সময় আমরা এখানে কিন্তু T2 মাইনাস T1 দিই বা T1 মাইনাস T2 দিই অনেক সময়, এখানে অনেক কনফিউজড হয়ে যায়। এখানে এটা হচ্ছে মূলত তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তন বলতে আমরা বুঝবো যে আমাদের তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাইছে অথবা তাপমাত্রা কতটুকু কমছে। তো এই সকল অঙ্কের ক্ষেত্রে মূলত অনেক সময় দেখা যায় একটা বস্তুর তাপমাত্রা আগে যদি থাকলো 20 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তীতে সেটা হয়ে গেল 30 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে T2 ধরি, এটাকে যদি T1 ধরি, তাহলে আমরা T2 মাইনাস T1 ইজ আমাদের হয়ে যাবে 30 মাইনাস 20 ইজ 10 হয়ে যাবে। ইটস ওকে। কিন্তু কোনো সময় এই বস্তুর তাপমাত্রা যদি প্রথম অবস্থায় এটাকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, পরবর্তীতে এটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে এটা কিন্তু T2 আর এটা T1। সেই ক্ষেত্রে আমরা যদি T2 মাইনাস T1 দিই, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 মাইনাস 30, তার মানে হয়ে যাবে -10। কিন্তু এখানে মাইনাস তো আসা যাবে না, কারণ তাপমাত্রা পরিবর্তন, এখানে মাইনাস আসা যাবে না। তাহলে এটা কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। অর্থাৎ তাপমাত্রা কম থেকে বৃদ্ধি পাক আর বৃদ্ধি থেকে কমে যাক, যা ইচ্ছা তাই হোক, T1 এর মান বড় হোক, T2 এর মান বড় হোক, এটা আমাদের ম্যাটার না। আমাদের সব সময় বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রাটাই বিয়োগ করতে হবে। তাহলে এখানে অনেক সময় আমরা T1 মাইনাস T2 হতে পারে, আবার অনেক সময় T2 মাইনাস T1 হতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে ডেল টি, মানে আমাদের তাপমাত্রা পরিবর্তনটা লাগবে। তো এটা গেল আমাদের আপেক্ষিক তাপমাত্রার সূত্র। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে আপেক্ষিক তাপমাত্রার এখন একক কি, আপেক্ষিক তাপমাত্রার একক লক্ষ্য করো। আমরা জানি কিউ মানে হচ্ছে যে তাপের একক কি জুল, এম মানে হচ্ছে ভরের একক কি কেজি, T2 মাইনাস T1 এটার একক কি হবে, এটা যেহেতু তাপমাত্রা তাহলে এটার একক হবে ক্যালভিন। তাহলে জুল কেজি উপরে গেলে এটা হয়ে যাবে ইনভার্স কেজি ইনভার্স 1, আর ক্যালভিন উপরে গেলে এটা হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের একক। কখনো কখনো আপেক্ষিক তাপের এককে আমরা জুল পার ডিগ্রি সেন্টিগ্রেডও লিখি, অর্থাৎ এটাকে আমরা লিখি জুল ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স 1, এটাও আমরা লিখে থাকি। তো এতটুকু হলো
আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপটা কি? 1 কেজি ভরের বস্তুর জন্য আমরা কি পেলাম, কতটুকু তাপ লাগে সেই পরিমাণটা আমরা পেয়ে গেছি। এবার আমরা তাপ ধারণ ক্ষমতার সূত্র নির্ণয় করব। এখন যদি তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ সি, এটা সূত্র আমরা বের করব। তাহলে তাপ ধারণ ক্ষমতার সূত্র বের করতে গেলে আমরা কি করব, আমরা একটু আগে পেলাম যে 1 কেজি ভরের, ধরে নিলাম এটা হচ্ছে একটা বস্তু, এটার ভর কত আমি জানি না। এখানে কিন্তু আমরা এখানে যে আগের বস্তুটা ধরছিলাম এটার ভর কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে 1 কেজি হবে। তাহলে এইখানে ধরে নিলাম এটার ভর কত আমরা জানি না, এটাকে আমরা কি করতে হবে, তাপমাত্রা বাড়াতে হবে, তাপ ধারণ ক্ষমতা। তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা, বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যদি এস পরিমাণ তাপ লাগে, এস পরিমাণ তাপ লাগে, সুতরাং এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে আমাদের লাগবে এমএস, এম ইন্টু এস পরিমাণ তাপ লাগবে, অর্থাৎ এমএস জুল, এমএস জুল পরিমাণ তাপ লাগবে। তাহলে এটা আমাদের খুবই সহজ একটা ঐকিক নিয়ম। 1 কেজি ভরের তাপমাত্রা বৃদ্ধি করতে এস পরিমাণ লাগে, তাহলে এম কেজি ভরের জন্য এমএস হবে, এম এর সাথে এস গুণ হয়ে যাবে। তাহলে এই এমএসটাই, এই যে অজানা ভর যেটা, এই এমএসটাই হচ্ছে আমাদের আপেক্ষিক এই যে তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ সি ইকুয়ালস টু এমএস। এটা আমাদের আরেকটা সূত্র। এখানে সি বলতে আমরা বুঝি তাপ ধারণ ক্ষমতা, এম বলতে আমরা বুঝি ভর, আর এস বলতে আমরা বুঝি আপেক্ষিক তাপ। ওকে, সো এখন আমরা দুইটা সূত্র পেলাম, এটা হচ্ছে আপেক্ষিক তাপের সূত্র, আর এর আগেরটা ছিল আমাদের তাপ ধারণ ক্ষমতার সূত্র। এখন এটা থেকে আমরা আরেকটা জিনিসও বের করতে পারি, সেটা কি, সি ইজ ইকুয়ালস টু এম এর জায়গায় এম রাখলাম, এস এর একটু আগে আমরা সূত্র পেলাম, এখানে এই যে এস এর সূত্র কি পেলাম, কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। এখন আমরা যদি এখানে এস এর মানটা বসাই দিই তাহলে কি হয়, কিউ ডিভাইডেড বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এস এর মানটা বসাই দিলাম, এম এম কাটা যাবে, উপরে কিউ যাবে, টি টু মাইনাস টি ওয়ান হবে, সি ইজ ইকুয়ালস টু, অথবা এটাকে আমরা এটাও লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এটা একটা সূত্র পেলাম, এটা আরেকটা সূত্র পেলাম। তাহলে এই সূত্রগুলো দিয়ে আমাদেরকে কিন্তু অঙ্ক করতে হবে, এই সূত্রগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে আপেক্ষিক, এখানে যে তাপ ধারণ ক্ষমতা আমরা পেলাম, তাপ ধারণ ক্ষমতার এককটা আমরা কি পাচ্ছি, তাপ ধারণ ক্ষমতার আমরা একক পাচ্ছি এখানে কিউ, কিউ মানে হচ্ছে যে তাপের একক জুল হবে, আর ডেলটি, ডেলটি মানে হচ্ছে ক্যালভিন, তাহলে এখানে হবে জুল পার ক্যালভিন। এটা হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতার একক। ওকে, সো তাপ ধারণ ক্ষমতার একক এটা আমরা এখানে লিখলাম। এখন আলটিমেটলি আমাদেরকে মোট অঙ্ক করার জন্য আমি যদি সূত্রগুলো এক জায়গায় লিখি তাহলে সূত্রগুলো কি হয়, একটু আগে আমরা যেটা পেলাম যে এস ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এম টি টু মাইনাস টি ওয়ান, অথবা এটাকে আমরা আবার লিখতে পারি কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি, এটা হলো একটা সূত্র। এবার লিখতে পারি সি ইকুয়ালস টু এমএস লিখতে পারি, অথবা আমরা এটাও লিখতে পারি যে কিউ ডিভাইডেড বাই ডেল টি, যে কোনো একটা সূত্র ব্যবহার করে আমরা এখানে অঙ্ক করব। আচ্ছা, এখানে যে বলা হচ্ছে জুল পার ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা আপেক্ষিক, আমরা এখানে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে সবসময় আমরা জুল পার ক্যালভিন এককটা ব্যবহার করব। এখানে জুল পার ক্যালভিন বলা যে কথা, জুল পার এখানে সেন্টিগ্রেড বলা একই কথা। আর এই জন্য আমরা সবসময় আপেক্ষিক তাপমাত্রার ক্ষেত্রে জুল পার কেজি পার ক্যালভিন এই তাপমাত্রার এককটাই আমরা এখানে ব্যবহার করব। ওকে, সো এতটুকু ছিল আমাদের এখানের থিওরি। এবার আমাদেরকে কিছু মান মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে যে আপেক্ষিক তাপমাত্রার মান আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ আপেক্ষিক তাপমাত্রার মান দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে, আর অনেক অঙ্কে আমাদেরকে আপেক্ষিক তাপমাত্রা মানটা দেওয়া থাকবে না, তো সেটা আমাদেরকে নিচ থেকে দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ওকে ওকে, এখানে আমি কয়েকটা পদার্থের আপেক্ষিক তাপমাত্রার নাম লিখলাম,
যে এই পদার্থগুলো আপেক্ষিক তাপমাত্রা মানগুলো আমাদেরকে জানতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের আমাদের যে সমস্যাগুলো থাকে তো ওই প্রশ্নগুলোর মধ্যে এগুলোই ব্যবহার করা হয়। তো পানির আপেক্ষিক তাপমাত্রা কত হবে? পানির আপেক্ষিক তাপমাত্রা আমাদেরকে মনে রাখতে হবে 4200 জুল পার কেজি পার ক্যালভিন। এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপমাত্রা। 4200কে আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি 4.2 ইন্টু 10 কিউব, এই মানটাকে আমরা এভাবেও লিখতে পারি। তারপর বরফের আপেক্ষিক তাপমাত্রা আমরা লিখতে পারি 2100 জুল পার কেজি পার ক্যালভিন। জলীয় বাষ্পের তাপমাত্রা মানে আপেক্ষিক তাপমাত্রা আমরা যেটা লিখতে পারি, আপেক্ষিক তাপ আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে 2000। আর লোহার ক্ষেত্রে আমরা সেটা লিখতে পারি 450, তামার জন্য হয়ে যাবে সেটা 400, আর রূপার জন্য হয়ে যাবে 230, আর সীসার জন্য হয়ে যাবে 130। ওকে, তো এই মানগুলো আমি খুব সিরিয়ালে লিখছি, অর্থাৎ বড় থেকে ছোট দিকে লিখছি। আশা করি মুখস্থ করতে অতটা সমস্যা হবে না। তো এখানে যে জলীয় বাষ্প লিখলো 200, তাহলে 200কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 10 কিউব লেখা যায়। এখানে যে লিখলাম তাহলে এখানে লিখতে পারি 2.1 ইন্টু 10 কিউব। তারপরে এখানে আমরা এটা লিখতে পারি বা 4.5 ইন্টু 10 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু 10 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2.3 ইন্টু 10 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 1.3 ইন্টু 10 স্কোয়ার। তো অঙ্কের ক্ষেত্রে তোমার যেভাবে সুবিধা হয় এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, যা ইচ্ছা তা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, তো এইবার আমরা যে এতক্ষণ ধরে সূত্রগুলো শিখলাম, আমরা যে মেজর 4টা সূত্র শিখলাম, ওই 4টা সূত্র থেকে এখন আমরা এখানে অঙ্ক করব। আচ্ছা, ম্যাথ করার আগে আমাদেরকে আরও ছোট্ট একটা টপিকস আছে, ওই ছোটো টপিক্সটা আলোচনা করে নেওয়া উচিত। সো সেই টপিক্স হচ্ছে যে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি আসলে জিনিসটা কি? ক্যালোরিমিতির মূলনীতি খুবই সোজা। ধরো তোমাকে এখানে আমি একটা পাত্র দিলাম, এখানে আমি আরেকটা পাত্র দিলাম, এখানে আমি আরেকটা পাত্র দিলাম। কি করলা? এখানে আমি দিলাম ঠান্ডা পানি দিলাম, এখানে আমি গরম পানি দিলাম। এটা গরম পানি, এটা হচ্ছে যে ঠান্ডা পানি। এখন তুমি কি করছো? এই ঠান্ডা পানিটাকে এই পাত্রে ঢালছো, গরম পানিটাকেও এই পাত্রে ঢালছো, হয়ে গেছে এখানে পানি। গরম পানি আর ঠান্ডা পানি দুটো মিক্স হয়ে গেছে। এখন কি হবে? এখন কিছুক্ষণ পর দেখা যাবে এখানে যে পরিমাণ পানিগুলো আছে, এই যে সবগুলো পানির পরিমাণের তাপমাত্রাটা কিন্তু এক হয়ে যাবে। এখানে ঠান্ডা পানির তাপমাত্রা ধরে নিলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, গরম পানির তাপমাত্রা ধরে নিলাম 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন যখন আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখানে ঢাললাম, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিও এখানে ঢাললাম, তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে কোনো দুইটা বস্তু যদি একে অপরের সংস্পর্শে আসে, তাহলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে এটা তাপটা প্রবাহিত হয়। তাহলে গরম পানি থেকে তাপটা ঠান্ডা পানিতে চলে যাবে, অর্থাৎ এখানে যে মিক্স হবে, এই মিক্সের ক্ষেত্রে কি হবে? গরম পানি থেকে তাপটা কোথায় চলে যাবে? ঠান্ডা পানিতে যাবে। আর ঠান্ডা পানি কি করবে? তাপটা তাহলে নেবে। তাহলে ঠান্ডা পানি তাপ নিল আর গরম পানি তাপ দিল। তাহলে গরম পানির তাপ যেহেতু দিয়ে দিছে, তাহলে 30 ডিগ্রি থেকে গরম পানির তাপটা কিছু কমে যাবে। আর ঠান্ডা পানি যেহেতু তাপটা নিল, তাহলে তাপ নেওয়ার ফলে ঠান্ডা পানির তাপমাত্রাটা কিছুটা বেড়ে গেল। তো এই প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না গরম পানি আর ঠান্ডা পানির তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু গরম পানির তাপ দিতেই থাকবে আর ঠান্ডা পানির তাপ নিতেই থাকবে। তো এই প্রসেসটা শেষ হওয়ার পর তাহলে কি হলো? এই মিশ্রণটার তাপমাত্রা হয়ে গেল ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এই পুরো সকল পানির, একদম সম্পূর্ণ পানির তাপমাত্রা হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এই ক্ষেত্রে আমাদের গরম পানির তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, আর ঠান্ডা পানির তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এই জিনিসটা আমাদের নোটিসেবল। অর্থাৎ যে কোনো সময় আমরা যদি দুইটা বস্তুকে একত্রে করি, তাহলে একটা বস্তু তাপ দিবে আর একটা বস্তু তাপ নেবে। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এখানে গরম পানি কতটুকু তাপ দিল? 10 ডিগ্রি সেলসিয়াস তাপ দিল। ঠান্ডা পানি কতটুকু তাপ নিল? 10 ডিগ্রি সেলসিয়াস তাপ নিল। তাহলে এই জিনিসটাকে আমরা বলি ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ দুইটা বস্তুকে যখন আমরা একে অপরের সংস্পর্শে আনি, তাহলে বস্তু দুটি একটা বস্তু তাপ হারাবে, আরেকটা বস্তু তাপ দিবে।
তাহলে যেই পরিমাণ বস্তু তাপ দিচ্ছে সেই পরিমাণ বস্তুটা তাপ নিচ্ছে, অর্থাৎ তাপ হারানোর পরিমাণ সমান সমান তাপ গ্রহণের পরিমাণ, এই জিনিসটা সমান। এটাকেই বলে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? খুবই সিম্পল, একটা বস্তু যতটুকু তাপ হারাবে তার সংস্পর্শে আসা অন্য বস্তুটা ততটুকু তাপ গ্রহণ করবে, করে তারপর পরে শেষে তাদের দুইজনেরই তাপমাত্রা সমান হয়ে যাবে। এটাকে বলে ক্যালোরিমিতির মূলনীতি। ওকে, সো এই থিওরি দিয়েও এই থিওরিটাও আমাদের আপেক্ষিক তাপ আর হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা, এই দুইটার সাথে আমাদের রিলেটেড। এই সব কিছু মিলে আমাদেরকে অঙ্ক করতে হবে। ওকে, সো কিছুক্ষণ আগে আমরা যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো দিয়ে এখন অঙ্ক করা শুরু করি। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো আমাদের এই প্রথম প্রশ্নে বলা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার পানির সাথে 1 টুকরো বরফ মিশালে পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পানির কতটুকু তাপ হারায় বা বরফ কতটুকু তাপ শোষিত হয়, বরফ দ্বারা কতটুকু তাপ শোষিত হয়। ধরে নিলাম এই যে এটা একটা পাত্র, এখানে কিছু পরিমাণ পানি ছিল, এই পানির তাপমাত্রা ছিল আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো আর পানির পরিমাণটা হচ্ছে যে এখানে 2 লিটার ছিল। আর পানির সাথে এখন আমি কি করলাম, 1 টুকরা বরফ ছেড়ে দিলাম। মনে রাখবা, বরফ যদি আমি পানিতে ছেড়ে দিই তাহলে বরফটা কি করবে, বরফ ঠান্ডা পানি গরম, বরফটা পানি থেকে তাপ নিবে, নিয়ে সে কী করবে, সর্বপ্রথম এই বরফটা গলবে, বরফটা সর্বপ্রথম গলবে, গলে গেলে আমরা জানি বরফ যখন গলে, গলার সাথে সাথে কিন্তু বরফের যে গলিত পানি সেটা কিন্তু গরম হয়ে যায় না, ওই বরফের গলিত পানির তাপমাত্রা তখন থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে একটা বরফ যখন গলে যায়, গলে যাওয়ার ফলে ওই বরফের তাপমাত্রা তখন থাকে 0 ডিগ্রি সেলসিয়াস থাকে। তখন ওই গলিত পানিগুলো আরও তাপ নিতে থাকে, কারণ এটার তাপমাত্রা হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। তাই গলিত পানিগুলো আরও তাপ নিতে থাকে, নিতে নিতে যতক্ষণ পর্যন্ত না বরফের ওই যে পানিগুলো আর এই পানির তাপমাত্রা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইটা তাপ নিতেই থাকবে, নিয়ে তারপর এটা তো একসাথে মিক্স হয়ে গেল। এখন তাদের পরে মিশ্রণ যেটা থাকবে, এই যে এখানে পরবর্তীতে এখানে তার কোনো বরফ থাকবে না, এখানে পুরো পানি হয়ে যাবে। এদের তাপমাত্রাটা এখন কি হয়ে যাবে, এখন হয়ে যাবে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাবে, সবার তাপমাত্রা এখন সমান হয়ে গেছে। এই ক্ষেত্রে পানি থেকে তার বরফে গেল, বরফে গিয়ে প্রথমে বরফকে গলালো, গলানোর পর তারপর কী করলো, গলানোর পর বরফটা এবার এই গলিত পানির তাপমাত্রা আরও বৃদ্ধি হয়ে সব কিছুর শেষে একসাথে এদের তাপমাত্রা হয়ে গেলো 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখন এইখান থেকে আমাদের বের করতে হবে যে কতটুকু তাপ পানি হারায় অথবা কতটুকু তাপ বরফ গ্রহণ করে, দুইটার মানে কিন্তু সেম। তাহলে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে, আমাদের সর্বপ্রথম যে মানটা দেওয়া আছে এখানে T1, এখানে T1 এর মান কতটুকু দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। T2 কত হয় তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়। এখন এম এর মান কত দেওয়া আছে, এখানে এম এর মান হচ্ছে যে এটা পানির ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে বরফের এখানে কোনো কিছু দেয়নি যে বরফ কতটুকু তাপ নিছে, বরফের ওজন কত, এগুলো কিচ্ছু দেয়নি, বরফের এখানে কোনো আমরা কাজ নাই, সব কিছু আমাদের এখানে পানির। তো এখানে এম এর মান হচ্ছে যে 2 লিটার, আমরা জানি 2 লিটার আর 2 কেজি সমান, তাহলে আমরা এখানে এককে লিখে নিব 2 কেজি। তো এতটুকু লিখলাম। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে যে এস এর মান, এস হচ্ছে যে পানির আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের পরিমাণ দেওয়া আছে 4.2 × 10³ জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। এখন আমাদেরকে বের করতে হবে যে বরফ দ্বারা শোষিত তাপ অথবা পানি দ্বারা গৃহীত তাপ, পানি দ্বারা ত্যাগকৃত যে তাপটা, ব্যয়িত তাপ, তাহলে সেটাকে আমরা ধরবো কিউ, তাপকে আমরা সবসময় কিউ ধরবো। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কিছুক্ষণ আগে করলাম যে সূত্রগুলো, এই সূত্রগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে এখানে আমাদের কোন সূত্রটা অ্যাকচুয়ালি স্যুট করে। দেখো এখানে দেওয়া ছিল যে এস ইকুয়ালস টু দেওয়া ছিল কিউ ডিভাইডেড বাই এম ইন্টু T2 - T1 ছিল, তাহলে আমরা এই সূত্রটা দিয়েই আমরা এখানে অঙ্কটা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার, তাহলে সুতরাং আমরা জানি S equals to Q divided by M into T2 - T1, তাহলে
এখানে আমাদের মানটা লাগবে হচ্ছে কিউ এর মান। তাহলে আমরা এখন মান না বসিয়ে সর্বপ্রথম এটাকে সাজিয়ে নিই। কিউ ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আর গুণ হয়ে যাবে এখানে এস ইন্টু এম ইন্টু T2 মাইনাস T1 হবে। এস এর মান আমরা জানি 4.2 ইন্টু 10 কিউব। এম এর মান হচ্ছে যে এখানে আমাদের কত 2 কেজি, তাহলে 2। আর T2 এর মান হচ্ছে আমাদের এখানে 30 মাইনাস এখানে হয়ে যাবে হচ্ছে যে 20 T1 এর মান। এখানে একটা জিনিস লক্ষণীয়, T2 এর মানটা কিন্তু সরি, এখানে T2 আর T1 দেওয়া আছে, T2 আর T1 দেওয়া আছে। আমরা এটাকে লিখব T1 মাইনাস T2, কারণ আমাদের T1 এর মানটা অ্যাকচুয়ালি বড়, T1 এর মানটা অ্যাকচুয়ালি বড় আর T2 এর মানটা ছোট, তাই আমরা T1 মাইনাস T2 লিখব। তাহলে 30 মাইনাস 20, তাহলে আমাদের মাইনাস চলে আসবে। তারপর এখন কি হবে 4.2 ইন্টু 10 কিউব ইন্টু 2 ইন্টু এখানে রয়ে যাবে কত 10, তাহলে এবার হয়ে যাবে 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটি কিসের আপেক্ষিক তাপ, তাহলে এটা হয়ে যাবে জুল পার কেজি পার ক্যালভিন। এইটুকু আমাদের বের হয়ে গেল। সরি, এই এককটা হবে না, এটা হচ্ছে আমরা কিউ এর মান বের করলাম। তাহলে কিউ অর্থাৎ শোষিত তাপের পরিমাণ বা ব্যয়িত তাপের পরিমাণ, এটা হচ্ছে 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এখন এই পরিমাণ তাপটাই কিন্তু পানি বরফকে দিবে, আর এই পরিমাণ তাপটাই কিন্তু বরফ পানি থেকে নেবে। এটা আমরা প্রথম অঙ্কটা করলাম। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, এটা বইতেই আছে উদাহরণে দেয়া, সেটা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাওয়ার পর মোট পানির তাপমাত্রা কত হবে? এখন বরফের সুপ্ত তাপ দেওয়া আছে L ইজ ইকুয়ালস টু 334 কিলোজুল পার কেজি। এখন সুপ্ত তাপ জিনিসটা কি? সুপ্ত মানে আমরা জানি হচ্ছে যে লুকায়িত, সুপ্ত মানে হচ্ছে লুকায়িত, যেটা লুকানো থাকে, আর তাপ মানে তাপ। তাহলে বরফের সুপ্ত তাপ হচ্ছে বরফের লুকায়িত তাপ, সহজ ভাষায় বলতে। তো এখানে সুপ্ত তাপ বলতে এটাই বোঝাবে, যদি এটা এক খণ্ড বরফ হয়, তাহলে এই বরফটা গলে পানিতে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকেই সুপ্ত তাপ বলে। এই বরফটা গলে পানিতে পরিণত হতে, পানিতে রূপান্তরিত হতে যতটুকু তাপ লাগে তাকেই বলে সুপ্ত তাপ। আর এটা প্রতি কেজির ক্ষেত্রে হিসাব করা হয়। 1 কেজিতে আমাদের 334 কিলোজুল পরিমাণ লাগে। 1 কেজি বরফের জন্য 334 কিলোজুল পরিমাণ লাগে। তাহলে যদি m কেজি বরফ হয় তাহলে আমাদের লাগবে কি m ইন্টু এল, তাহলে সুপ্ত তাপের সূত্র হবে ml। ওকে, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আর এখানে কিলোজুল থাকলে আমাদেরকে অবশ্যই অঙ্ক করার ক্ষেত্রে জুলে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 কিলোজুল সমান সমান 1000 জুল, তাহলে 334কে 1000 দিয়ে গুণ দিলে আমরা এটা জুলে পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমাদের অঙ্কটার দিকে তাকাই। তাহলে এখানে প্রথম অবস্থা একটা হচ্ছে যে বরফের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে পানির ক্ষেত্রে। কারণ আমরা জানি এখানে আমরা পাত্রের মধ্যে যদি পানিটা রাখতাম, পানির যে তাপমাত্রাটা ছিল সেই পানির তাপমাত্রাটা ছিল এখানে হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, আর এই পানির পরিমাণটা 1 লিটার ছিল। আর বরফ যেটা দিলাম এখানে বরফখণ্ড, এটার ওজন হচ্ছে যে 100 গ্রাম, আর এটার তাপমাত্রা কত সেটা কিন্তু এখানে আমাদেরকে বলা নাই। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে, এর আগের অঙ্কতে আমরা যেটা করছি, আমরা সেখানে বরফের কোনো মান দিই নাই, আমরা শুধু দিলাম যে বরফ দেওয়াতে তাপমাত্রা 30 থেকে 20-এ চলে গেছে পানির তাপমাত্রা। এখানে শুরুর তাপমাত্রাও দেওয়া ছিল, শেষের তাপমাত্রাও দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে আমাদের শুরুর তাপমাত্রা দেওয়া আছে। পানির শুরুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পানি তখন তাপ হারাবে, তাপ হারিয়ে এই তাপটা বরফকে দিবে, তখন পানির তাপমাত্রা কিন্তু কমে যাবে, আমরা জানি না কতটুকু কমবে। এখন এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে যে পানির তাপমাত্রা আসলে কতটুকু কমতেছে অথবা বরফ কতটুকু তাপ গ্রহণ করতেছে, এটা আমাদের মূল বিষয় আজকে। এখানে মোট পানির তাপমাত্রা কত হবে এটা বের করতে হবে। তার মানে আমাদের আলটিমেটলি আমরা যেই শেষের যে তাপমাত্রাটা T2, এই T2টাই আমরা এখানে বের করব। আর এই T2টা কিন্তু বরফের ক্ষেত্রে পানির ক্ষেত্রে দুইজনের জন্যই সমান হবে, কারণ বরফের সর্বশেষ তাপমাত্রা যেটা হবে, পানির সর্বশেষ তাপমাত্রাটা সেটাই হবে, তারা একসাথে মিক্স হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা লিখতে পারি, এখানে বরফের ক্ষেত্রে কি কি দেওয়া আছে। বরফের ক্ষেত্রে আমরা m1 ইজ ইকুয়ালস টু আমরা ধরলাম, ভর ধরলাম 100 গ্রাম। এখন এটাকে অবশ্যই আমাদেরকে নিতে হবে কেজিতে, তো কেজিতে নিলে 0.1 কেজি হয়ে যাবে এটাকে। তারপর আমাদেরকে এখানে বরফের যেটা দেওয়া থাকলো সেটা হচ্ছে যে এল এর মান দেওয়া থাকলো, সেটা হচ্ছে যে 334 কিলোজুল পার কেজি, অর্থাৎ 334-এর সাথে আমাদেরকে 1000 গুণ দিতে হবে। তো
তখন এটা হয়ে যাবে জুল পার কেজি। তারপর আমাদেরকে যেটা লিখতে হবে যে এইখানে সর্বপ্রথম যে মানটা থাকে সেটা হচ্ছে যে বরফ প্রথমত বরফটা গলবে, বরফটা গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে বরফটা গলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, 0 ডিগ্রি থেকে এটা আরও বেশি তাপমাত্রায় পৌঁছাবে। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেল, সেই সময়টাকে আমরা এটাকে ধরবো T1, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের জন্য। আর T2 পরবর্তী যে তাপমাত্রাটা, সেটার মান আমরা জানি না, সেটাকে আমরা ধরে নিলাম T। এই T2টা কিন্তু পানির ক্ষেত্রেও সমান হবে। তো এতটুকু হলো আমাদের বরফের ক্ষেত্রে। আর এবার যদি পানির ক্ষেত্রে ধরি, পানির ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, M2 আমাদের দেওয়া আছে এখানে 1 লিটার = 1 কেজি। এরপরে এখানে দেওয়া আছে যে T1 = 30 ডিগ্রি সেলসিয়াস। T2 এর মানটা কিন্তু আমরা এখানে জানি না, T2 এর মানটা কত হবে, T হবে, কারণ বরফের ক্ষেত্রে T2 এর মান যা হবে, পানির ক্ষেত্রে T2 এর মান তাই হবে। তাই আমরা এখানে দুইটাতে আমরা T ধরে নিলাম। আর পানির ক্ষেত্রে আমাদের যেই মানটা লাগবে সেটা হচ্ছে যে পানির আপেক্ষিক তাপটা লাগবে। পানির আপেক্ষিক তাপ কত, আমরা একটু আগে শিখছি, 4.2 × 10³ জুল পার ডিগ্রি সেলসিয়াস। এই মানটা আমাদের লাগবে। এখন আমাদের মূল লক্ষ্য কি, পরবর্তী তাপমাত্রা অর্থাৎ T2 এর মানটা বের করা। এখন আসি বরফের ক্ষেত্রে। সর্বপ্রথম আমাদেরকে বরফ কী করতে হবে, গলাইতে হবে। গলায় কত ডিগ্রিতে আনতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস আনতে হবে। তারপর বাকি কাজটা করব। এখন 0 ডিগ্রি সেলসিয়াসে আনতে গেলে তাহলে এখানে আমাদের লিখতে হবে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ। বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ কি হবে, আমরা জানি ml। এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ ভরের সাথে আমাদের সূত্রতাপ গুণ দিতে হবে। তাহলে আমি এখানে গুণ দিলাম না, আমি এটাকে ml রাখলাম। এরপরে হচ্ছে বরফ এখন কোথায় চলে আসলো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসলো। এখন বরফ আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমরা বের করব। এখন কতটুকু বৃদ্ধি পাবে সেটার জন্য আমাদের যে সূত্রটা আছে, যে আপেক্ষিক তাপের সূত্রটা, সেই আপেক্ষিক তাপের সূত্রটা আমরা এখন বের করব। যে আমরা জানি আপেক্ষিক তাপের সূত্র S = কি হবে, S = হবে Q / M × T2 - T1, রাইট। এখন আমরা এখানে জানি বরফের ক্ষেত্রে এটা কি হবে, বরফের ক্ষেত্রে T2 - T1 কেন লিখলাম, কারণ বরফের ক্ষেত্রে প্রথম তাপমাত্রাটা কম থাকে, পরবর্তী তাপমাত্রাটা বেশি থাকে। কিন্তু পানির ক্ষেত্রে কিন্তু এটা উল্টা হবে, পানির ক্ষেত্রে প্রথম তাপমাত্রাটা বেশি হবে, পরবর্তী তাপমাত্রাটা কম হবে। এখন এখানে দেখো, এটা হচ্ছে যে আমাদের প্রথম সূত্র। তাহলে এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি হবে, আচ্ছা, বরফের ক্ষেত্রে শোষিত তাপের পরিমাণটা আমরা Q1 লিখব, এখানে লিখব শোষিত তাপের পরিমাণ Q1। আর পানির ক্ষেত্রে সেই তাপটা হবে কত, Q2, ব্যয়িত তাপের পরিমাণ Q2 হবে। এখন দেখো বরফের ক্ষেত্রে Q1 হলে আমরা যেটা দিলাম, Q1 আর Q2 না দিয়ে আমরা এটাকে শুধু Q লিখতে পারি, কারণ আমরা জানি বরফ যতটুকু তাপ নেবে, পানি ততটুকু তাপ দিবে। ওকে, তাহলে Q1 আর Q2 না লিখে আমরা শুধু Q লিখতে পারি। তাহলে এখন যেটা আসলো, Q = ms T2 - T1। তাহলে T2 এর মান তো আমরা জানি, শুধু T ধরে নিছি, আর T1 এর মান আমরা 0 ধরছি। তাহলে Q = আমাদের হলো mst। এই যে mst হলো এইটা, আর হচ্ছে যে এইটা। তাহলে বরফ প্রথমে গলার জন্য এতটুকু তাপ লাগে, আর বরফ গলার পর আরও চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাতে এতটুকু তাপ লাগে। তার মানে বরফ পুরোপুরিভাবে চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাতে আমাদের মোট তাপ লাগবে এইটা আর এইটার যোগফল। তাহলে সুতরাং বরফের চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাতে মোট তাপের পরিমাণ হবে ml + mst। ওকে, এটা Q1 ছিল, এটা Q2 দিয়ে দিলাম। ওকে, এখানে mst, এটা হচ্ছে আমাদের পুরো পরিমাণ তাপ, এতটুকু তাপ লাগবে বরফের ক্ষেত্রে। এবার আসি পানির ক্ষেত্রে। এবার পানির ক্ষেত্রে আমাদের কি লাগবে, পানির ক্ষেত্রেও আমাদের এখানে সেম, যে পানির ক্ষেত্রে আমরা জানি আপেক্ষিক তাপের সূত্র হবে Q2 / এখানে হয়ে যাবে m × T1 - T2। কেন T1 - T2 দিলাম, কারণ এখানে T1 এর মানটা বড় হবে, T2 এর মানটা
ছোট হবে, পানি ক্ষেত্রে পানি তাপ হারাবে। তাহলে এর পরবর্তীতে আমরা যেটা লিখব Q2 ইজ ইকুয়ালস টু ms, T1 এর মানটা তো আমরা জানি 30 আর T2 এর মানটা আমরা T ধরে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের Q2 এর মান, এতটুকু পরিমাণ তাপ পানি হারাবে আর এই মোট পরিমাণ তাপটা বরফ গ্রহণ করবে। তাহলে বরফের মোট গৃহীত তাপ আর পানির হারানো তাপ দুইটাই কিন্তু সমান। তাহলে আমরা কিন্তু এইটা আর এইটাকে আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো এখানে, সুতরাং ml প্লাস mst ইজ ইকুয়ালস টু হবে m2s 30 মাইনাস t, এই দুইটা কিন্তু আমাদের সমান হয়ে গেল। এখন এটা আমরা লিখলাম, আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে টি এর মানটা বের করা। এখন আমরা টি এর মানটা বের করব। তো টি এর মানটা বের করার জন্য সর্বপ্রথম ml প্লাস mst এটা আমরা গুণ করে দিই। 30 থাকলে এখানে হয়ে যাবে 30 ইন্টু m2s মাইনাস এখানে হয়ে যাবে m2s t, এটা বের করলাম। তাহলে এখন আমরা এখানে লিখলাম বা mst, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে যাবে m2st, এখানে 30 m2s প্লাস মাইনাস হয়ে যাবে এটা ml, এখানে চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে আমাদের কমন যাবে হচ্ছে যে t কমন যাবে আর s কমন যাবে। কমন গেলে এখানে থাকবে কি, এটা m1 ছিল, তাহলে m1 প্লাস m2, এটা m1 ছিল। ওকে, তারপরে এখানে আমরা কি লিখলাম, এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম 30 m2s মাইনাস ml। এইবার শুধুমাত্র টিটা রেখে আমরা সব কিছুকে বাম পাশে ডান পাশে নিয়ে যাই। 30 m2s মাইনাস ml s ইন্টু m1 প্লাস m2। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। 30 ইন্টু m2, m2 এর মান আমরা কত পেলাম, m2 এর মান হচ্ছে পানির মানটা, সেটা হচ্ছে যে এখানে দেওয়া ছিল পানির মানটা 1 লিটার দেওয়া ছিল, আমরা এটাকে 1 কেজি লিখছিলাম, তাহলে 1 হবে, আমরা এখানে একক লিখছি না। 1 ইন্টু আপেক্ষিক তাপটা আমরা পানি পেয়েছিলাম 4.2 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে আমাদের শুরুর মানটা, মাইনাস ml। আচ্ছা, এখানে m1 হবে অ্যাকচুয়ালি, কারণ m1 কেন হবে এখানে, এই যে এখানে m1টা দেবো, কারণ বরফের ক্ষেত্রে m1 হয়। ওকে, এখানে আমরা m1টা দিয়ে দেবো। ওকে, তো বরফের ক্ষেত্রে m1 দিলাম, m1 এর মান হচ্ছে যে বরফের ক্ষেত্রে 0.1 হবে ইন্টু l এর মান, অর্থাৎ শুদ্ধ তাপটা আমরা পেয়েছিলাম 334 ইন্টু 10 কিউব, এই মানটা হলো। এখন এসটা হচ্ছে যে পানির আপেক্ষিক তাপ, সেটা আমরা জানি 4.2 ইন্টু 10 কিউব ব্র্যাকেট, m1 এর মান আমরা জানি 0.1 হবে, m2 এর মান আমরা জানি কত হবে 1 হবে। ওকে, টি এর মান। এখন আলটিমেটলি সব কিছু গুণ করব, গুণ করে এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করে এই পুরোটুকু দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের আলটিমেটলি মানটা চলে আসবে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পানি এবং বরফের চূড়ান্ত তাপমাত্রা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। তারা যে মিক্স হলো তাদের সেই তাপমাত্রা পরিমাণটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে রিওয়াইন্ড করে ভিডিওটা আবার দেখো, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এখন এরই মতো করে একটা অঙ্ক হোমওয়ার্ক থাকলো, হিয়ার ইজ দ্য ম্যাথ। সো এখানে প্রশ্নটা কি দেওয়া থাকলো, এখানে প্রশ্নটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 লিটার পানিতে 275 গ্রাম ওজনের এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? বরফের সুপ্ত তাপ এখানে দেওয়া আছে 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজি। আমি কিন্তু এখানে 3 পয়েন্টটা এখানে আগে দিয়ে দিচ্ছি, তাই এখানে 10⁵ হয়ে গেছে। তো এই অঙ্কটা সেম আগের অঙ্কটার মতোই, এই অঙ্কটা এখন ভিডিও পজ করো, ভিডিও পজ করে এই অঙ্কটা করো। ওকে, আশা করি অঙ্কটা করে ফেলছো। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, এটাও বইয়ের উদাহরণেরই অঙ্ক। এটা হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলো, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? তাহলে এখানে একটা হচ্ছে যে পাত্র,
এখানে আমরা একটা পানির পাত্র, এখানে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি আছে। তো এই পাত্রের মধ্যে আমি আবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি কি করলাম, যোগ করলাম। এখানে একটা পাত্র ছিল, এটা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা 1 লিটার, এটাকে আমি এখানে যোগ করে দিলাম। তাহলে এবার কি হলো, দুইটা মিক্স হয়ে গেল। দুইটা মিক্স হয়ে গেলে তাদের কি হবে, এবার তাপমাত্রাটা সমান হয়ে যাবে। তাহলে আমরা জানি এখানে 75 থেকে তাহলে কী হবে, তাপমাত্রাটা কমে যাবে, আর এখানে 20 থেকে তাপমাত্রাটা বেড়ে যাবে। বেড়ে গিয়ে তাদের একটা নির্দিষ্ট একটা সমান তাপমাত্রা হবে, সেটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তাহলে এটার ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা যা হবে, এটার ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রাটা সমান হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্ষেত্রে এখন ম্যাথটা আমাদের জন্য আরও সোজা হবে, কারণ এখানে আমাদের বরফের কথা বলে নাই। বরফের কথা বললে আমাদের কী হইতো, বরফ গলাইতে হইতো, গলানোর জন্য সুপ্ত তাপের প্রয়োজন হইতো। আর সুপ্ত তাপ থেকে তারপর আমরা বরফ গলাতাম, তারপর বরফ এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতো, তারপর আমরা এভাবে এরকমভাবে হিসাব করতাম। কিন্তু যেহেতু এখানে বরফের আমাদের ঝামেলা নাই, তাই আমাদের সুপ্ত তাপেরও প্রয়োজন হবে না, সরাসরি শোষিত তাপ আমাদের কতটুকু লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যদি ধরি যে প্রথম অবস্থায়, এই ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে এখানে হবে M1 এর মান হবে 1 লিটার ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি 1 কেজি। তারপর হচ্ছে যে এখানে T1 এর মান হচ্ছে যে 75 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মান কত সেটা আমরা জানি না, এটা ধরে নিলাম T, কারণ T2 এর মানটা দুই জায়গাতেই আমাদের সমান হবে। আর এই ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপটা আমরা জানি সবসময়, পানির আপেক্ষিক তাপটা হবে কত, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব জুল পার কেজি পার ক্যালভিন। এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে ভরটা হচ্ছে আমাদের দেওয়া আছে 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে যে 1 কেজি, সরি এখানে আমাদের প্রশ্নের মধ্যে 2 লিটার হবে, 2 লিটার হবে, তাহলে এখানে আমরা এটা 2 কেজি লিখব প্রথম ক্ষেত্রে। পরের ক্ষেত্রে সেটা হচ্ছে যে 1 লিটার এবং 1 কেজি হবে। এবার পরবর্তী ক্ষেত্রে আমাদের তাপমাত্রার মানটা প্রথম অবস্থায় থাকলে T1 ইজ ইকুয়ালস টু 20 ডিগ্রি সেলসিয়াস, আর দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা কত, দ্বিতীয় অবস্থায় তাপমাত্রাটা হবে T, এটা সমানই হবে। আর S অর্থাৎ পানির আপেক্ষিক তাপ এখানেও তো সমান হবে, 4.2 ইন্টু 10 কিউব জুল পার কেজি পার ক্যালভিন, এটুকু হলো। এখন আমাদেরকে বের করতে হবে এখানে কতটুকু প্রথম বস্তুটা কতটুকু তাপ হারায়, আর এখানে দ্বিতীয় বস্তুটি কতটুকু তাপ গ্রহণ করে। তাহলে Q1 আর Q2 এর মান কিন্তু সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্রে Q1 ইজ ইকুয়ালস টু হবে, আচ্ছা যদি আমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে সরাসরি আমরা একটা জিনিস লক্ষ্য করো, তোমরা দেখো S ইকুয়ালস টু তোমরা কি পাইছিলা, Q ডিভাইডেড বাই M ইন্টু T2 মাইনাস T1 পেয়েছিলে। তাহলে এটাকে যদি আমরা এভাবে আর গুণ করে ফেলি, তাহলে আমরা সবসময় কি পাবো, Q ইকুয়ালস টু আমরা পাবো SM MS T2 মাইনাস T1 পাবো। তাহলে এটাও একটা সূত্র হিসেবে আমরা সরাসরি লিখতে পারি। তাহলে Q ইকুয়ালস টু MS T2 মাইনাস T1, এটা আমরা সরাসরি সূত্র হিসেবে লিখতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে Q1 ইকুয়ালস টু তাহলে কী হবে, M1S T2 মাইনাস T1, কিন্তু এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের T2 এর মানটা কিন্তু কী হবে, কম হবে, কারণ পানি তাপমাত্রা কমে যাবে এটার। তাহলে আমরা কি লিখব, T1 মাইনাস T2 না লিখে এই যে হ্যাঁ T1 মাইনাস T2 লিখব। তাহলে এখানে Q1 M1 এর মান কত হয়, M1 এর মান, আচ্ছা আমরা M1 এর মান এগুলো সব কিছু লিখলাম না, শুধুমাত্র T1 এর মান 75 আছে এটা লিখলাম, আর T2 এর মান হবে শুধু T, Q1, এটা হচ্ছে আমাদের Q1 এর মান পেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে Q2 ইজ ইকুয়ালস টু কী হবে, M2S T, এবার এখানে 1 লিখবো না 2 লিখবো। এখানে দেখো দ্বিতীয় পানির ক্ষেত্রে এটার তাপমাত্রা কিন্তু পরবর্তীতে বাড়বে, তাই আমরা এটাকে T2 মাইনাস T1 লিখবো। তাহলে এই ক্ষেত্রে M2S T2 যেটা হবে সেটা T হবে, আর প্রথম অবস্থার তাপমাত্রা এটা দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে যে Q2। দেখো Q2 আর Q1 দুটো কিন্তু পরস্পর সমান হবে, কারণ এটা যতটুকু তাপ হারালো এটা ততটুকু তাপ নিল, তাহলে আমরা এই মানটা আর এই মানটা সমান লিখতে পারি। যদি Q1 ইজ ইকুয়ালস টু Q2 হয়, তাহলে আমরা এটাকে কি লিখব, M1S 75 মাইনাস T ইজ ইকুয়ালস টু হয়ে যাবে M2S T মাইনাস 20। এখন আমাদের কাজ কি করা, T এর মানটা বের করা। তাহলে আমরা এটাকে প্রথমে গুণ করে দিই, 75 M1S মাইনাস M1S T is equals to M2S T minus
20 M2S। এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্ষেত্রে। এখন টি এর গুলোকে আমরা একসাথে নিয়ে আসবো, এটা আর এটা এক পাশে নিয়ে আসবো। তাহলে এই মানটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে এখানে কি হয়ে যাবে, M2S1 হবে। তাহলে হয়ে যাবে M2ST প্লাস M1ST ইজ ইকুয়ালস টু, এই মানটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে এখানে 75M1S প্লাস 20M2S, এতটুকু হলো। তাহলে এখানে আমরা কি করব, টি কমন নিয়ে নেব। টি এবং এস কমন নিয়ে নিলাম, হয়ে যাবে M1 প্লাস M2 ইকুয়ালস টু, এখানে এই ক্ষেত্রে আমরা কি কমন নিতে পারি, এখানে আমাদের কমন নেওয়ার মতো শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে এস কমন নিতে পারি। তাহলে এখানে হয়ে যাবে এস কমন নিলে আমাদের হয়ে যাবে 75M1 প্লাস 20M2। ওকে, তাহলে এবার আমাদের যে কাজ, টিটাকে আমরা রাখলাম আর বাকি সব কিছুকে এই পাশে নিয়ে আসলাম। 75M1 প্লাস 20M2 ডিভাইডেড বাই এস ইন্টু M1 প্লাস M2। এস কী করলাম, কাটা। তাহলে এর পরবর্তীতে M1 এর মানটা আমাদের কত থাকলো, M1 এর মানটা আমরা জানি 2 কেজি থাকলো, তাই M2 এর মানটা হলো 1, আর 75 ইন্টু M1 এর মানটা আমরা দিলাম 2 প্লাস 20 ইন্টু হয়ে যাবে 1। তাহলে এইটুকুকে আমরা যে এখানে হিসাব করি, 75 এখানে হয়ে যাবে 150 প্লাস এখানে হয়ে যাবে 20 3, তাহলে 150 এখানে হয়ে যাবে আমাদের 173। এটাকে যদি আমরা ভাগ দিই 56.67 ডিগ্রি সেলসিয়াস পাই টি, অর্থাৎ আমাদের চূড়ান্ত তাপমাত্রা হবে এইটুকু। আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছো, না বুঝলে আবার রিওয়াইন্ড করে ভিডিওটা দেখো। এখন এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে সেম এখানে আরেকটা প্রশ্ন তোমার জন্য থাকলো, এইচডাব্লিউ 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 ml পানিতে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1500 ml বা মিলিলিটার পানি যোগ করা হলো, মিশ্রণটির চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এটাও ঠিক আগেরটার মতোই, শুধুমাত্র এখানে একটা কাজ করতে হবে, 500 মিলিলিটারকে আমাদেরকে প্রথমে লিটারে নিতে হবে, লিটার থেকে কেজিতে নিতে হবে। আশা করি তুমি জানো যে কীভাবে মিলিলিটার থেকে লিটার নেয়। আমরা জানি 1000 মিলিলিটার সমান সমান 1 লিটার। তাহলে 500 মিলিলিটারের কত হবে, 0. এখানে দেখো 500 মিলিলিটার সমান সমান হবে, এখানে উপরে যাবে 500, নিচে আসবে 1000। তাহলে এই দুইটা শূন্য কাটা, এটা কাটা দিলে এখানে হবে 1, এখানে হবে 2, এটা ভাগ দিলে হবে 0.5 লিটার। 0.5 লিটার মানে কি 0.5 কেজি। তাহলে মিলিলিটার থেকে সর্বপ্রথম আমাদেরকে লিটারে নিতে হবে, তারপর লিটার থেকে কেজিতে নিতে হবে, আর বাকি সব কিছু আমাদের এখানে সেম এই অঙ্কটার মতো। এটাও তোমার হোমওয়ার্ক, ভিডিওটা পজ করে অঙ্কটা করো। আশা করি অঙ্কটা করা হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। সো এটা হচ্ছে আমাদের উদাহরণের আরেকটা অঙ্ক, এটা বইয়ের উদাহরণের সবার শেষের অঙ্কটা। এটাও খুবই ইজি এবং একই নিয়মের অঙ্ক। এখানে বলছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত 10 গ্রাম ওজনের এক টুকরা লোহা একটি পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির তাপমাত্রা কত? তো সিম্পল, এখানে আমাদের হচ্ছে যে এখানে পানি আছে, এই পানির তাপমাত্রা আমাদের সর্বপ্রথম ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটা হচ্ছে যে 1 কেজি পানি। এখানে আমি একটা লোহার খণ্ড নিলাম, এটাকে আমি কত করলাম, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলাম, এবং এটার ওজন হচ্ছে 10 গ্রাম। এখন তুমি লক্ষ্য করো, লোহার খণ্ডটাকে যখন আমি এখানে ফেলে দিব, লোহার খণ্ডটার তাপমাত্রা হচ্ছে 120 ডিগ্রি আর পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে পানির তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, লোহার তাপমাত্রাটা কমে যাবে, কমে গিয়ে তাদের দুজনের তাপমাত্রাটা সমান হয়ে যাবে। তাহলে সিম্পল, এখানেও সেম আগের মতোই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের বের করতে হবে যে চূড়ান্ত তাপমাত্রাটা কত। এখন ধরলাম যে লোহার ক্ষেত্রে, তাহলে এখানে লিখলাম লোহার ক্ষেত্রে আমরা যদি M1 = 10 গ্রাম হিসাব করি, এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে 0.01 কেজি। এরপরে এর যে তাপমাত্রাটা T1, এটা হচ্ছে যে 120 ডিগ্রি সেলসিয়াস। T2 আমরা জানি না, T2 এর মানটা আমাদেরকে কী করতে হবে, T2 এর মানটা আমাদেরকে এখানে বের করতে হবে।
সেটা হচ্ছে যে টি। আর লোহার ক্ষেত্রে আমরা শিখেছি যে লোহার আপেক্ষিক তাপ কত, লোহার আপেক্ষিক তাপ হলো 450 জুল পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা গেল লোহার ক্ষেত্রে। এখন পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে আমরা ধরে নেব এখানে M2 ইকুয়ালস টু আমাদেরকে দেওয়া আছে কত, 1 কেজি তো দেওয়াই আছে। তারপর হচ্ছে যে আমাদের এখানে T1 পানির ক্ষেত্রে সেটা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, T2 এর মানটা এখানে T হবে। তারপর পানির আপেক্ষিক তাপটা আমরা জানি 4200 বা 4.2 এটা লিখলে হবে। তারপর এখানে হবে জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড, সেম কথা এখানে। তো এটা লিখলাম। এখন লেখার পর আমাদের সবার শেষে যে T2 এর মানটা এখানে আমরা এটা বের করব। তাহলে লোহার ক্ষেত্রে আমাদের যেই তাপটা লোহা হারায় সেই তাপের পরিমাণটা Q1 ইজ ইকুয়াল টু কী হবে, আমরা জানি M1 S1 T2 মাইনাস T1 হবে নাকি T1 মাইনাস T2 হবে, অবশ্যই T1 মাইনাস T2 হবে। তাহলে এখানে M1 এর মান কত লিখলাম না, S1 এর মানও লিখলাম না, T1 এর মানটাই শুধু লিখলাম, সেটা হচ্ছে 120 ডিগ্রি, আর T2 এর মানটা হবে শুধু T। এটা হচ্ছে যে Q1 এর মান। এরপরে Q2 এর মানটা আমরা কি লিখব, M2 S2 T2 মাইনাস T1, কারণ এখানে পরবর্তী তাপমাত্রাটা বেশি হবে। তো M2 এর মানটা তাহলে এখানে কত হবে, M2 এর মানটা এখানে হবে, লিখলাম না এখন আপাতত, T2 এর মানটা আমরা জানি শুধু T হবে, আর T1 এর মানটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে Q2 আর এটা হচ্ছে Q1, আমরা জানি দুইটা মানে একত্রে সমান হবে, Q1 ইজ ইকুয়ালস টু Q2 হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি M1 S1 120 মাইনাস T ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি M2 S2 ইন্টু T মাইনাস 30। তার পরবর্তী হিসাবটা আমাদের কী রইল, তার পরবর্তী হিসাবটা আমাদের রইল 120 M1 S1 মাইনাস M1 S1 T ইজ ইকুয়ালস টু M2 S2 T মাইনাস 30 M2 S2। এখন আমাদের কাজ কি টি এরগুলো এক পাশে আনা, তাহলে এটা একটা টি আছে, এটা একটা টি, এটা যেহেতু মাইনাস তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে M2 S2 T এখানে আসবে বাম পাশে লিখলে M2 S2 T প্লাস M1 S1 T ইজ ইকুয়ালস টু, এই জিনিসটাকে এই পাশে আনতে হবে। তাহলে 120 M1 S1 প্লাস 30 M2 S2 30 M2 S2। এখান থেকে আমরা যদি টি কমন নিয়ে যাই তাহলে আমাদের চলে আসে M2, এখানে M1 S1 প্লাস M2 S2 ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমাদের কোনো কিছুই কমন যায় না, যেভাবে আছে সেভাবে রাখলাম, M1 S1 প্লাস 30 M2 S2, বা টি এর মানটা আমরা যেটা বের করব 120 M1 S1 প্লাস 30 M2 S2, নিচে চলে আসলে M1 S1 প্লাস M2 S2। এখন মানগুলো বসিয়ে দিই, 120 বড় এখানে লোয়ার ক্ষেত্রে 0.01 ইন্টু 450 প্লাস 30 ইন্টু পানির ক্ষেত্রে এটা হচ্ছে 1, S2 এর মানটা আমাদের হবে 4200। ওকে, এবার M1 এর মান হচ্ছে যে 0.01 ইন্টু S1 এর মান 450 প্লাস M2 এর মান হচ্ছে যে আমাদের 1 ইন্টু 4200। সো এবার আমরা হিসাব করে এই মানটাকে এখানে বসাবো। আচ্ছা,